শুরুতেই ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির সেই নাটকীয় নির্বাচনের কথা মনে করিয়ে দেই। এরশাদের পতনের পর সেই ভোট দেশের রাজনৈতিক দলগুলোর জন্য ছিল এক বড় শিক্ষা। বর্তমান প্রজন্ম হয়তো দেখেনি, অনেকের মনেও নেই সেই ইতিহাস। নির্বাচনের আগে বিএনপি তখনও দল হিসেবে নবীন। ৩০০ আসনে যোগ্য প্রার্থীও ছিল না তাদের হাতে। অন্যদিকে আওয়ামী লীগে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন তা নিয়ে। নির্বাচন শেষ হবার আগেই অনেক জায়গায় বিজয় মিছিল পর্যন্ত বের করে ফেলেছিল তারা। ভোটের ২ দিন আগে শেখ হাসিনা ও খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন। হাসিনার ভাষণে ক্ষমতার দম্ভ স্পষ্ট, যেন তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ভাষণ ছিল বিনয়ী, একজন সাধারণ ভোট প্রার্থীর সুরে। ২৭ ফেব্রুয়ারি ভোটের দিনভর নানা নাটকীয়তা চলল। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসে ভরপুর, ফল শোনার অপেক্ষায় বিটিভির সামনে বসে আছে চানাচুর ও রান্না করা ভুনা খিচুড়ি নিয়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফল আসতে থাকল, কিন্তু প্রত্যাশা উল্টে গিয়ে দেখা গেল বিএনপি জিতেছে ১৪০ আসনে, আর আওয়ামী লীগ মাত্র ৮৮। আওয়ামী লীগের শিবিরে নেমে এলো হতাশার কালো মেঘ। আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গেল মুহূর্তেই। তবে বড় জয়ের পরও ক্ষমতায় বসা নিয়ে সন্দেহ রয়ে গেল বিএনপির, কারণ একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল আরও ১১ আসন। তখন জামায়াতে ইসলামী ১৮ আসন নিয়ে পাশে দাঁড়াল, আর বিএনপি গঠন করল সরকার। রাজনৈতিক ইতিহাসের সেই অধ্যায়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির আশ্চর্য মিল টানছেন অনেকে। এখন সর্বত্র টকশো, চায়ের দোকান, লন্ডন আর ওয়াশিংটন, একটাই আলোচনা, ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে। ৯১-এর মতোই দলের নেতাকর্মীরা ধরে নিয়েছেন ইলেকশন মানেই ক্ষমতা। তৃণমূল নেতাদের মাঝে শুরু হয়েছে ভবিষ্যৎ সরকারি অফিসের ঠিকাদারি বণ্টন, বাজারের চাঁদা তোলার ভাগাভাগি আর হাটবাজারের দখল পরিকল্পনা। কেন্দ্রীয় নেতাদের কথাতেও ফুটে উঠছে অহংকার, যেন ক্ষমতা তাদের হাতের মুঠোয়। শামসুজ্জামান দুদু কিংবা মির্জা আব্বাসদের মন্তব্যে শোনা যায় এক ধরনের নিশ্চিত ভাব, যেন তারা ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে গেছেন। তবে তারেক রহমানের বক্তব্যে সেই আত্মবিশ্বাস নেই। তিনি সতর্ক করছেন, সামনে সময় আরও কঠিন ও ভয়ঙ্কর হবে। দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যেতে বলছেন, চাঁদাবাজি আর দখলবাজি থেকে দূরে থাকার নির্দেশ দিচ্ছেন, কারণ তিনিও বুঝতে পেরেছেন এসব আচরণে মানুষের সমর্থন হারাচ্ছে বিএনপি। এদিকে জামায়াতে ইসলামী এগোচ্ছে ধীর কিন্তু স্থির পদক্ষেপে। ৫ আগস্টের পরও তারা জোর করে কাউকে জেল থেকে ছাড়ায়নি, বরং আইনি প্রক্রিয়ায় এটিএম আজহার সহ নেতারা মুক্তি পেয়েছেন। আদালতই ফেরত দিয়েছে তাদের নিবন্ধন, যা সরকার আগে আটকে রেখেছিল। মানুষের পাশে থেকে সমস্যা সমাধানে এগিয়ে এসে দলটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। মাগুরার আসিয়ার পরিবারের মতো অসহায়দের দায়িত্ব নিয়েছে তারা। নাটোর জেলায় প্রায় ৯০,০০০ মানুষ যোগ দিয়েছে জামায়াতে ইসলামীতে। অনেকে সরাসরি বিএনপি ছেড়ে এসেছে। সমাবেশগুলোতে উপচে পড়া ভিড় প্রমাণ দিচ্ছে ক্রমবর্ধমান সমর্থনের। শুধু জনপ্রিয়তাই নয়, প্রার্থী তালিকায়ও চমক এনেছে দলটি। ছাত্র শিবির, মহিলার দল থেকে শুরু করে ডাক্তার, অধ্যাপক, অ্যাডভোকেট যোগ্য প্রার্থীদের বাছাই করে মনোনয়ন দিয়েছে, যারা বিএনপি প্রার্থীদের সঙ্গে সরাসরি লড়াইয়ে জিততে পারে। ৫৮ জন মাওলানা, ১১ জন ডাক্তার, ১৩ জন অধ্যক্ষ, ২৪ জন অ্যাডভোকেট এবং ২৮ জন অধ্যাপক, এক অপূর্ব সমন্বয়ে গড়া তালিকা। সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা, বিএনপি ও আওয়ামী লীগকে সুযোগ দিয়ে দেখেছে দেশ, এবার ইসলামী শক্তিকে দেখতে চায় ক্ষমতায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব ইসলামী দল একত্রিত হয়ে যদি একক প্রতীকে ভোটে নামে, তবে ৯১-এর মতো আরেকটি চমক অপেক্ষা করছে দেশের জন্য। হাসিনা সরকার আগে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল গঠনতন্ত্রের এক ধারার কারণে, যেখানে লেখা ছিল সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। প্রশ্ন উঠছে, যদি জামায়াত জিতে আসে, তারা কি দেশের সেকুলার সংবিধানে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারবে, নাকি আবারও বিরোধী আসনে বসতে হবে? প্রশ্ন রয়ে গেছে, ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি এবার ভিন্ন কিছু ঘটবে? দর্শক, আপনাদের কি মনে হয়? জানিয়ে দিন মন্তব্যে।